ষষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, পরিবেশ ও বিজ্ঞান মডেল প্রশ্ন সেট নম্বর 4। ইতিপূর্বে আমি আরও 3টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি 3টা সেট দেখে আসতে পারবে। আজকের সেট নম্বর 4, এই সেটে আলোচনা হবে 100 নম্বর তোলার টিপস এবং পাশাপাশি সেরাদের, যারা মাধ্যমিক পরীক্ষায় সেরা হয়েছে তাদের কিছু গল্প আমি দেখাবো, যাতে তোমরা সেই সমস্ত ওদের গল্প, ওদের পড়াশোনার স্টাইল শুনে তোমরা আরও উজ্জীবিত হতে পারো এবং এখন থেকে প্রস্তুতি নিতে পারো আগাম 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো। তা আজকের প্রশ্ন সেট নম্বর 4, এটা কোনতাই হাই স্কুল, এইচএস এবং মিদনাপুর কলেজিয়েট স্কুল, অর্থাৎ দুটি স্কুলে এই প্রশ্নটি এসেছে। তাই ভিডিওর শুরুতে আমি তোমাদের বলছি সেরাদের গল্প শোনাবো। তাহলে আজকে প্রথমেই দেখো, মাধ্যমিকে প্রথম হয়েছে 2024 সনে আদৃত সরকার। এই আদৃত সরকারের কিছু গল্প আমরা দেখব। কি বলেছে, এবছর মাধ্যমিক প্রথম হয়েছেন রায়গঞ্জ করোনেশন হাই স্কুল আদৃত সরকার। তার মোট প্রাপ্ত নম্বর 696, অর্থাৎ 700 মার্কের মধ্যে সে 696 মার্ক, 4 মার্ক কম পেয়েছে। মাধ্যমিকে শীর্ষস্থান অধিকার করে কেমন লাগছে তার? এই প্রশ্নের উত্তরে সে এবিপি আনন্দ থেকে বলেছে, আদৃত সরকার বলেন, পরীক্ষা ভালো করব এটা জানতাম, ভেবেছিলাম যে প্রথমে থাকবো, তবে রাজ্যে প্রথম হবে এটা ভাবিনি। রেজাল্ট দেখে চোখে জল এসে গিয়েছিল। সারা বছর মা পরিশ্রম করেছি, আজ তার ফল পেয়েছি। বাধা ধরা সময়ের রুটিন ছিল না, তবে প্রতিদিনেই পড়েছি যতটুকু ইচ্ছা করতো। নিয়মিত পড়াশোনা না চালিয়ে গিয়েছি। বাবা মা দিদি শিক্ষকরা সব সময় পাশে ছিল। সবার অবদান রয়েছে। মেডিকেল নিয়েই পড়াশোনা করব আগামী দিনে। গান, সিনেমা থেকে সাহিত্যের প্রতি ঝোঁক বেশি আমার। পরীক্ষার আগে 8 থেকে 10 ঘন্টা টানা পড়তাম। আর আগামী দিনে পরীক্ষার জন্য আদৃত জানালো বেশ কিছু টিপস। সে বলে, বাধা ধরা সময় মেপে পড়াশোনা করার থেকে নিজের ইচ্ছেতে রাখতে হবে। বছরের প্রথম থেকে মন দিয়ে পড়াশোনা করে যেতে হবে। যাই হোক, এরপরে আমি আর একজনের গল্প বলবো। সে হচ্ছে 3 সাবজেক্টে 100তে 100 পাওয়া মাধ্যমিকে ফার্স্ট বয় চন্দ্রচূড়, যেটা 2024 সালে। আর আমরা দেখলাম আদ্রিতা 2025 সালে। মোট প্রাপ্ত নম্বর 700-র মধ্যে 693। অঙ্ক, জীবন বিজ্ঞান এবং ভূগোলে 100-র মধ্যে 100 পেয়েছে। বাকি বিষয়গুলোর মধ্যে বাংলা, ইংরেজিতে 99 নম্বর পেয়েছে চন্দ্রচূড়। ইতিহাস ও ভৌত বিজ্ঞানে তার প্রাপ্ত নম্বর 98 ও 97। এরপরে আমরা দেখব 2023 সালে, যেটা দেবদত্তা মাঝি, তারও মার্ক যদি আমরা দেখি 697। 3 বছরের মধ্যে দেখা যাচ্ছে দেবদত্তা মাঝি সর্বোচ্চ নম্বর ক্যারি করেছে। দুটো সাবজেক্ট বাদে সকল সাবজেক্টে 100তে 100 মার্ক পেয়েছে। তাই এটা দেখার মেল উদ্দেশ্য হচ্ছে, আসলে তোমরা যদি এখন থেকে প্রস্তুতি নাও, এখন থেকে টার্গেট করো যে ভালো রেজাল্ট করবে, তাহলে অবশ্যই তোমরা পারবে। তাই ভিডিও শুরুতে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আমরা সরাসরি প্রশ্নটা একটু বড় করে দেখছি। এখানে সেট নম্বর 4, প্রথমে ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স দুটো পার্টে আছে। ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন, এখানে এমসিকিউ আছে 6টি। এমসিকিউ যে কোনো 6টি অ্যান্সার করতে হবে। 60টির মধ্যে 2 নম্বরে শূন্যস্থান পূরণ, 3 নম্বরে নিচের প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর, 4 নম্বরে নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও। এবং লাইফ সায়েন্সেও আছে 1 2 3 4 5 এরকম করে। হ্যাঁ, তাই লাইফ সায়েন্সের যে মার্ক সেটা হচ্ছে 4 5 6 6 7 8 8 আর 2 10। লাইফ সায়েন্সে 10 আর ফিজিক্যাল সায়েন্সে 20 মার্কের তোমাদের টোটাল প্রশ্ন। যাই হোক, আমি এক এক করে প্রথম সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত কোনটি একটি পর্যাবৃত্ত ঘটনা? জোয়ার ভাটার, সুনামি, লিপিয়ার। তাই আমরা জানি জোয়ার ভাটা একটা নির্দিষ্ট টাইম পর পর আসে। তাহলে আমরা একটু বিশ্লেষণে যদি যাই, দেখব উত্তর জোয়ার ভাটা। কিন্তু কেন জোয়ার ভাটা? পর্যাবৃত্ত ঘটনা কাকে বলে সেটা যদি আমরা জানি, যে ঘটনা নির্দিষ্ট সময় অন্তর অন্তর বারবার ঘটে তাকে পর্যাবৃত্ত ঘটনা বলে। অনেক সময় প্রশ্নটি সরাসরি চলেও আসতে পারে। তো জোয়ার ভাটা প্রতিদিন নির্দিষ্ট সময় পরপর ঘটে, তাই এটি কিন্তু পর্যাবৃত্ত ঘটনা। আর বাকিগুলি পর্যাবৃত্ত না। আমরা এর ব্যাখ্যাও দিয়েছি, তোমরা দেখে পড়ে নেবে। একটি রাসায়নিক সার হলো কি? এটা হচ্ছে ড্যাপ সার। ড্যাপ সারকে রাসায়নিক সার বলে। কেন বলে ড্যাপ সার? ডিতে ডায়মোনিয়াম ফসফেট, কৃষিতে ফসলের বৃদ্ধি বাড়াতে ব্যবহৃত একটি রাসায়নিক সার হচ্ছে ড্যাপ সার। এরপরে একটি একমুখী ভৌত পরিবর্তনের উদাহরণ। একমুখী ভৌত পরিবর্তন হচ্ছে কি, যেটা হচ্ছে দুধ থেকে দই তৈরি, নাকি কাঁচের ফুলদানি ভেঙে যাওয়া, নাকি লোহার মরচে পড়া। আমরা যদি ভৌত পরিবর্তন দেখি, তাহলে বরফ গলে যাওয়া। কারণ বরফ গলে যাওয়া শুধু অবস্থার পরিবর্তন হয়, নতুন পদার্থ তৈরি হয় না, ভৌত পরিবর্তন। এরপরের প্রশ্ন, কার্বন টেট্রাক্লোরাইডের রাসায়নিক সংকেত হলো CCl
4 কার্বন টেট্রাক্লোরাইড, অর্থাৎ বি নম্বর। কার্বন টেট্রাক্লোরাইডে একটি কার্বন এবং 4টি ক্লোরিন থাকে। এরপরের প্রশ্ন, সোনার চিহ্ন হলো অরাম। অরাম আমাদের মনে রাখতে হবে AU আর UM, অরাম থেকে, যার অর্থ সোনা, তাহলে এটা ল্যাটিন নাম হচ্ছে অরাম। তারপরের প্রশ্ন একটি তরল ধাতুর নাম বলো। তরল ধাতু হচ্ছে ভারত, এটা সবসময় মনে রাখবে। পরের প্রশ্ন হচ্ছে পরিস্রাবন প্রক্রিয়া ফিল্টার কাগজের উপর পরে থাকা কঠিন পদার্থটিকে কি অবশেষ? এটা হচ্ছে অবশেষ ফিল্টার কাগজে আটকে থাকা কঠিন পদার্থকে অবশেষ বলা হয়। এরপর আমরা 2 নম্বরের প্রশ্ন যাব, শূন্যস্থান পূরণ করো। সোডিয়াম মৌলটির চিহ্ন কি? সোডিয়াম মৌলটো এটা একটা তোমার নেট্রিয়াম Na, আসলে এটা একটা ল্যাটিন নাম সোডিয়াম, ইংরেজি নাম সোডিয়াম কিন্তু ল্যাটিন নাম নেট্রিয়াম Na। ম্যালাথিয়ান এবং কার্বারিল হলো এক প্রকার কীটনাশক এক প্রকার কীটনাশক, ম্যালাথিয়ানের একটি কীটনাশক এবং কার্বালিরও একটি কীটনাশক। এই দুটি রাসায়নিক পদার্থ ফসলের ক্ষতিকর পোকামাকড় মরতে ব্যবহৃত হয়। এরপরে যদি দেখি পরে 3 নম্বরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত। একটি উদাহরণ দাও যেখানে ভৌত রাসায়নিক পরিবর্তন উভয় সংঘটিত হয়। তো এটা হচ্ছে কাগজ পোড়ানো। কাগজ পোড়ানো কি আনো? কাগজ ছেঁড়া ভৌত পরিবর্তন, কাগজ পোড়া রাসায়নিক পরিবর্তন, তাই দুটো একসাথে ঘটে। এরপরের প্রশ্ন, সোডা ওয়াটারে দ্রাব এবং দ্রাবক কি কি? সোডা ওয়াটারে দ্রাব হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং দ্রাবক হচ্ছে জল। সোডা জল মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস যোগ জল, যে কম পরিমাণে মেশে, দ্রাবক যে বেশি পরিমাণে থাকে তাকে দ্রাবক বলে। এরপরের প্রশ্ন, মিথেন গ্যাসের মধ্যে কার্বনের যোজ্যতা কত? মিথেন গ্যাস যদি বলি 4, কিভাবে? মিথেনের সংখ্যা CH4, তো একটি কার্বন 4টি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত, কার্বনের যোজ্যতা 4। পরের প্রশ্ন হচ্ছে স্বচ্ছ চুন জলকে বাতাসে কোন গ্যাস ঘোলা করে? স্বচ্ছ চুন জলকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ঘোলা করে। কার্বন ডাইঅক্সাইড চুন জল ক্যালসিয়াম কার্বনেট, এটি সাদা অদ্রবণীয় জল ঘোলা হয়। পরের প্রশ্ন হচ্ছে সংকেত লেখো হাইড্রোজেন সালফাইড এবং অ্যামোনিয়া। তা হাইড্রোজেন সালফাইড H2S এবং অ্যামোনিয়া NH3। সংকেত লেখার সময় যোজ্যতা মনে রাখতে হয়। পরের প্রশ্ন হচ্ছে পরমাণু কাকে বলে? পরমাণু কাকে বলে? আমরা যে ক্ষুদ্রতম কণা মৌলের সমস্ত ধর্ম বজায় রাখে তাকে পরমাণু বলে। আরও ভাঙলে মৌল থাকে না, সেটাই পরমাণু, সহজ ভাষায় যদি বলি। তারপরে আমরা পরের প্রশ্ন দেখব, সেটা হচ্ছে 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্নে 2 মার্ক করে। ম্যাগনেসিয়াম ধাতুর তৈরি একটি ফিতা আগুনে জ্বালালে কি ঘটবে? এটি কী ধরনের পরিবর্তন? ম্যাগনেসিয়াম ফিতা আগুনে জ্বালালে তা উজ্জ্বল সাদা আলো সহ জ্বলে উঠে সাদা গুঁড়ো পদার্থ তৈরি করে। সাদা গুঁড়োটি হলো ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম যোগ অক্সিজেন হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, নতুন পদার্থ তৈরি, এটি একটি রাসায়নিক পরিবর্তন। পরের প্রশ্ন হচ্ছে কি, রেল লাইনে জোরে অল্প ফাঁক থাকে কেন? রেল লাইনের জোরে অল্প ফাঁক থাকে। তার আগে আমরা যদি দেখি তোমার কি হলো, জোরে অল্প ফাঁক থাকে কেন? বেলুনের ভিতরে থাকা গ্যাস চারিদিকে চাপ প্রয়োগ করে। বেলুনের গায়ে অল্প ফাঁক থাকলে গ্যাসের চাপের কারণে ফাঁকাটি বড় হয়ে যায় এবং শেষ পর্যন্ত বেলুনটি ফেটে যায়। এরপরের প্রশ্ন, ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তনের পার্থক্য। ভৌত পরিবর্তন, নতুন পদার্থ তৈরি হয় না, পরিবর্তন অস্থায়ী, সহজে আগের অবস্থায় ফেরানো যায়। নতুন পদার্থটি তৈরি হয়, পরিবহন স্থায়ী এবং পরিবর্তন স্থায়ী, আগের অবস্থায় ফেরানো যায় না। এরপরে ভৌত কোন কোন বৈশিষ্ট্যের জন্য পারদকে আমরা ধাতু বলতে পারি? পারদকে ধাতু বলা যায় কারণ এটি তাপ পরিবাহী, এটি বিদ্যুৎ পরিবাহী, এটি চকচকে, এটি ধাতব ধর্ম প্রদর্শন করে। বিশেষ তথ্য হচ্ছে পারদ একমাত্র ধাতু যা কক্ষ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। পরের প্রশ্ন হচ্ছে জলে জীবাণু মারার জন্য কি ব্যবহার করা হয় এবং 2H এবং H2 এর মধ্যে পার্থক্য। জলে জীবাণু মারার জন্য ব্যবহার করা হয় ক্লোরিন বা ফিটকিরি। আর এই 2H এবং H এর মধ্যে যে পার্থক্য, দুটি হাইড্রোজেন পরমাণু আলাদা আলাদা পরমাণু রাসায়নিক বন্ধন নেই, একটি হাইড্রোজেন অণু দুটি পরমাণু যুক্ত রাসায়নিক বন্ধন আছে। এরপরে লাইফ সায়েন্স যদি আমরা আলোচনা করি, লাইফ সায়েন্সে প্রথমে আছে MCQ, দইতে উপস্থিত ল্যাক্টোব্যাসিলাস হলো এক প্রকার ব্যাকটেরিয়া। ল্যাক্টোব্যাসিলাস দই তৈরিতে সাহায্য করে, এটি এক প্রকার উপকারী ব্যাকটেরিয়া। এরপরের প্রশ্ন হচ্ছে এরিথ্রোমাইসিন নামক ঔষধটি পাওয়া যায় ছত্রাক থেকে। তাইলে এরিথ্রোমাইসিন একটি অ্যান্টিবায়োটিক যা ছত্রাক থেকে পাওয়া যায়। এরপরের প্রশ্ন আমরা যাব 2 নম্বরের প্রশ্ন। শূন্যস্থান, কুইনাইন ড্যাশ রোগের ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। কুইনাইন ম্যালেরিয়া রোগের ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। আমাশয় রোগের জীবাণু আমাদের দেহে ড্যাশ অঙ্গে বাসা বাঁধে। আমাশয় জীবাণু অন্ত্রে বাসা বাঁধে এবং ডায়রিয়া সৃষ্টি করে। এরপরে যদি বলি আমার কোন ভিটামিন আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে? উত্তর হচ্ছে ভিটামিন এ। ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে, এর অভাবে রাতকানা রোগ হয়। এরপরের প্রশ্ন, পিঁপড়ে এবং জাপ পোকা কীভাবে একে অপরের উপর নির্ভরশীল? উকুন
হ্যাঁ, বেমানান শব্দটি আমরা আগে দেখে নিই। বেমানান অর্থাৎ 4 নম্বরের প্রশ্ন। উকুন যক্ষ্মার জীবাণু, ভিতা কৃমি এবং ম্যালেরিয়া জীবাণু। এর মধ্যে হ্যাঁ, উকুন হচ্ছে বেমানান, কারণ যক্ষ্মার জীবাণু ব্যাকটেরিয়া, ভিতা কৃমি পরজীবী, ম্যালেরিয়া জীবাণু প্রোটোজোয়া, কিন্তু উকুন বাহ্যিক পরজীবী মানে পোকা, তাই উকুন বেমানান। এরপরের প্রশ্ন, পিঁপড়া ও জাপ পোকা কীভাবে একে অপরের উপর নির্ভরশীল? তাই পিঁপড়া ও জাপ পোকার মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা দেখা যায়। জাপ পোকা গাছের রস শোষণ করে এবং মধুরস হানিডিউ নিঃসরণ করে। পিঁপড়ে সেই মধুরস খাদ্য হিসেবে গ্রহণ করে। অন্যদিকে পিঁপড়া জাপ পোকার শত্রু পোকামাকড় থেকে রক্ষা করে এবং এক জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে যায়। এইভাবে পিঁপড়ে এবং জাপ পোকা একে অপরের উপকার করে বেঁচে থাকে। এই ধরনের সম্পর্ককে সহজীবিতা, মিউচুয়ালিজম বলা হয়। এরপরে প্রশ্ন, আমাদের উপকারে লাগে এমন দুটি অণুজীবের নাম এবং তাদের একটি করে উপকারিতা লেখো। আমাদের ল্যাক্টোব্যাসিলাস দই তৈরিতে সাহায্য করে। পেনিসিলিয়াম, এটা পেনিসিলিন নামক ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়। এরপরে তোমাদের দেখা গেছে সামগ্রিক আলোচনা থেকে, আমি কিন্তু এটা পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছি যে কীভাবে 100% নম্বর পাওয়া যায়। এটা শুধু আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে পড়ে নিবে। হ্যাঁ, আর তোমরা প্রথম থেকে যদি সচেষ্ট হও তাহলে আশা করি তোমাদের পরবর্তী পরীক্ষাগুলো বেশ ভালো হবে এবং নিজ থেকে সেই ভালো হওয়াটা চাইতে হবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।